আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এখনো দেশের বাইরে আছেন, তার বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, এর মধ্যে বেশ কিছু মামলায় তিনি সাজাও পেয়েছেন। এখন আসলে এই মামলাগুলোর ব্যাপারে আপনারা কি ভাবছেন এবং তার দেশে আসার বিষয়টা নিয়ে আপনারা আসলে কতদূর অগ্রসর হয়েছেন? অসংখ্য ধন্যবাদ। দেখুন, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি তিনি একজন এই দেশের নাগরিক। আমাদের যে অধিকার আছে সেই অধিকার কিন্তু উনারও আছে, সংবিধান তাকে সেই অধিকার দিয়েছে। তাছাড়া দেখুন, উনি এই দেশের জন্মগ্রহণকারী একজন ব্যক্তিত্ব। আমরা যেভাবে এই দেশের মাটিতে বড় হয়েছি, এই দেশের ধুলো বালি গায়ে মেখে এই দেশের বাতাসে আমরা শিশু থেকে বড় হয়ে যুবক হয়েছি, একটা পর্যায়ে গেছি, উনিও কিন্তু তার ব্যতিক্রম না। অতএব এই দেশে ওনার আসাটা এটা খুবই স্বাভাবিক। একজন মানুষ হিসেবে যদি আপনি চিন্তা করেন, এদেশের নাগরিক হিসেবে যদি চিন্তা করেন, দিস ইজ হিজ রাইটস, কনস্টিটিউশনাল রাইটস টু রিটার্ন ব্যাক। অফকোর্স, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেক বিষয় আছে রাজনৈতিক, আর মামলা সংক্রান্ত যে বিষয়গুলো বলেছেন সেই জিনিসটা তো দিবালোকের মতো স্পষ্ট যে গত 15 বছরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় যে আন্দোলন সংগ্রাম পরিচালিত হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের প্রধানতম ব্যক্তিত্ব হচ্ছেন জনাব তারেক রহমান সাহেব। যে কারণেই শেখ হাসিনা অন্তত কি বলবো, এটা খুব সাথে অ্যারোগেন্সির সাথে অনেক সময় বলতো, কোথায় তারেক রহমান, পারলে সাহস থাকলে দেশে আসো। আমরা সে কথার উত্তর দিতে চাই না। জনাব তারেক রহমান সাহেব সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আজকে কিন্তু বিএনপির কোন নেতাকর্মী কিন্তু কখনো এটা বলেনি কোথায় শেখ হাসিনা। আমরা সেটা বলতে চাই না, বিকজ আমরা আইনের শাসনে বিশ্বাসী। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল, প্রত্যেকটাই মামলা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দায়ের করা হয়েছিল। ওনাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য দায়ের করা হয়েছিল। যেমন ধরুন, কুখ্যাতই আমি বলবো 21 আগস্টের মামলার কথা যদি বলেন, সেই মামলা জনাব তারেক রহমান সাহেবের সাজা হয়েছে। আপনি যদি মামলার প্রেক্ষাপটটা দেখেন, 2004 সনে মামলাটা রুজু হয়েছিল, 3টে চার্জশিট দেওয়া হয়েছিল তৎকালীন সময়ে, সেই চার্জশিটে নাম ছিল না। জরুরি অবস্থা যেটা ছিল 111-এর আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা ছিল বিএনপির জন্য তৎকালীন সময় সবচেয়ে বৈরী পরিবেশ ছিল। জনাব তারেক রহমান সাহেব নিজেও গ্রেফতার হয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও গ্রেফতার করা হয়েছিল এবং পলাতক শেখ হাসিনাকেও গ্রেফতার করা হয়েছিল। তো এই যে ওই পরিবেশে কিন্তু 21 আগস্টের একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে কিন্তু জনাব তারেক রহমান সাহেবের নাম ছিল না। অতএব এ থেকে প্রমাণিত হয় বা বোঝা যায় যে তারেক রহমান সাহেবের নামটা পরবর্তীতে আনা হয়েছে সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণে এবং শেখ হাসিনা ওয়াজেদের একক ইচ্ছায়। তিনি কি করলেন, 2009-এ ক্ষমতায় এসে সংসদে তিনি ঘোষণা দিলেন 21 আগস্টের পুনঃতদন্ত করা হবে। দেখুন, সংসদে কিন্তু মামলার পুনঃতদন্ত ঘোষণা দেওয়ার জায়গা না। তৎকালীন সময়ের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রকাশ্য জনসভায় বললেন 21 আগস্টের মামলা পুনঃতদন্ত হবে এবং তারেক রহমান সাহেব দোষী সাব্যস্ত হবেন। তখনও কিন্তু কিছু শুরু হয়নি। তারা তা করলেন, কোর্টের একটা তথাকথিত নির্দেশনা নিয়ে পুনঃতদন্ত করলেন এবং অবসরপ্রাপ্ত একজন রিটায়ার্ড পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, যিনি 2024 সনের তথাকথিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিলেন, সেই কাহার আকন্দকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওখান থেকে নিয়ে আসলেন, এনে তদন্তের দায়িত্ব দিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। তদন্ত দেওয়ার পরে পঞ্চম চার্জশিট দেয়া হলো, একটা সাপ্লিমেন্টারি চার্জশিট। সেই চার্জশিটে একটা লাইন জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে উল্লেখ করা হলো। কি লাইন? যে কি মুফতি হান্নান বা আব্দুল সালাম পিন্টু, বাবর সাহেব সহ তারা মিটিং করছিলেন জনাব তারেক রহমান সাহেবের সাথে, তথাকথিত তাদের ভাষায়, এবং সেই মিটিং এ তারেক রহমান সাহেব বলছেন যে পরবর্তী কোনো কার্যক্রম বা পরবর্তীতে এই পিন্টু সাহেব এবং বাবর সাহেবের সাথে যোগাযোগ করবে। এই একটা লাইন, এই লাইনের কারণে জনাব তারেক রহমান সাহেবকে আসামি করা হলো চার্জশিটের মাধ্যমে। তো মামলা একতরফা চললো। আইনের যে কোনো ছাত্র একটা বিষয় সবসময় মনে রাখেন, মুফতি হান্নান ছিল ওই মামলার প্রধান সাক্ষী, কারণ তার জবানিতে আসছে জনাব তারেক রহমান সাহেবের কথাটা। যদি সেটা হয়েও থাকে, তর্কের খাতিরে ধরেও নেন, তার মানে
যখন মামলার ট্রায়াল হয় তখন মুফতি হান্নানকে কিন্তু সাক্ষী হিসেবে জেরা করার একটা সুযোগ থাকা উচিত ছিল। শেখ হাসিনা ওয়াজেদের ফ্যাসিস্ট রেজিম জানে প্রকৃত ঘটনা অন্য, যে কারণে তারা করলো কি, মুফতি হান্নানকে তড়িঘড়ি করে মামলার ট্রায়াল শুরু করার আগে ফাঁসি দিয়ে দিল। অর্থাৎ এই মামলার প্রধান সাক্ষী মৃত বা ফাঁসি, কাউকে আর কোনো জেরা করার কিছু নাই, একতরফাভাবে একটা রায় ঘোষণা করা হলো। কেন এই রায়টা ঘোষণা করা হলো? জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেব তথা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য। বিচারের বাণী নিভৃতে কাঁদে, জনাব তারেক রহমান সাহেব সম্পূর্ণভাবে নির্দোষ, যে কারণেই মুফতি হান্নানকে আগে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে, যেন মুফতি হান্নান সাহেবকে কোনো ধরনের কোনো প্রশ্ন না করা যায়, জেরা না করা যায়। তারপরে কিন্তু ফাঁসি হওয়ার আগে কিন্তু মুফতি হান্নান বলেছে প্রায় 167 দিন না কতদিন তাকে রিমান্ডে ছিলেন। রিমান্ডের পরে তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে। যখন তিনি সুযোগ পেয়েছেন তখনই আবার সেটাকে রিট্রাক্ট করার জন্য, প্রত্যাহার করার জন্য কিন্তু আবেদনও করেছেন, পত্রপত্রিকা এসেছে। কোনো কিছু বাজ বিচার না করে শুধুমাত্র জনাব তারেক রহমান সাহেব বা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য একতরফা একটা রায় ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দেখুন মানি লন্ডারিং কেস তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, সেই মানি লন্ডারিং মামলায় ট্রায়াল কোর্ট ওনাকে খালাস দিয়েছিল। খালাস দেওয়ার পরিণতি ভোগ করলেন ট্রায়াল কোর্টের যিনি জাজ ছিলেন, বিদেশ ত্যাগ করতে উনি বাধ্য হলেন। অথচ হাইকোর্টে এসে জনাব তারেক রহমান সাহেবকে 7 বছরের সাজা দিয়ে হয়েছিল। অর্থাৎ ট্রায়াল কোর্টে একজন মানুষ খালাস হয়ে হাইকোর্টে এসে সাজা হয়, এইটা আমাদের দেশে এই প্রথম ঘটনা, আগে কখনো ঘটেনি। টোটাল বিচার প্রক্রিয়াটাই ছিল জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপিকে রাজনৈতিকভাবে বিপদে ফেলার জন্য এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য। তো এখন যেহেতু এই মামলাগুলা মিথ্যা ভিত্তির উপরে সাজা হয়েছে, মামলাগুলা চলমান রয়েছে, তো আমি যে কথাটা বলছি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি জানেন প্রত্যেকটা ভিত্তিহীন হলেও তিনি প্রত্যেকটা মামলায় আইনিভাবে মোকাবেলা করবেন এবং যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, আইনিভাবে মোকাবেলা করবেন।